রাজুকের নথি গায়েবের তদন্তে ৩ প্রতিষ্ঠানকে দুদকের চিঠি। ক্যাসিনো কাণ্ডে সেলিম প্রধানের ৮ বছরের কারাদণ্ড। বাংলাদেশের অর্থনীতির প্রশংসায় আন্তর্জাতিক সংস্থা IMF মুদ্রা তহবিলের ঋণ ব্রিদিং স্পেস বললেন প্রধানমন্ত্রী। খালেদা জিয়ার চিকিৎসায় সন্ধ্যায় বৈঠকে বসছে মেডিকেল বোর্ড। ফের বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার দাবি বিএনপির। গাজীপুর সিটি নির্বাচনে জাহাঙ্গীর আলম সহ ৩ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল। আজমতুল্লাহ সহ ৯ জনের বৈধ ঘোষণা। এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ২০ লাখ শিক্ষার্থী। গুজব ছড়ালে কঠোর শাস্তির হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর। সুদানের যুদ্ধবিরতিতেও সংঘাত অব্যাহত। আটকে পড়া বাংলাদেশিদের সরিয়ে নেওয়ার প্রস্তুতি শুরু করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এবং এক যুগ পর রাজশাহীতে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। ক্লাব ফুটবলে রাতে মাঠে নামছে PSG, লিভারপুল ও টটেনহ্যাম। শুভেচ্ছা, আমন্ত্রণ সংবাদ সন্ধ্যায়। বলছিলাম AKS TMT বার সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ফারহিন ইসলাম। এবারে বিস্তারিত। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের ৩০,০০০ নথি গায়েবের ঘটনায় রাজুক সহ ৩ প্রতিষ্ঠানকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। গায়েব হওয়া নথির সঠিক সংখ্যা এবং সফটওয়্যার সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য সহ ১২ ধরনের তথ্য চেয়েছে সংস্থাটি। আগামী ১০ মের মধ্যে সকল তথ্য দিতে বলেছেন দুদক তদন্ত কর্মকর্তা। মহিউদ্দিন আহমেদের প্রতিবেদন। গেল বছরের শেষের দিকে রাজুকের সার্ভার থেকে ৩০,০০০ নথি গায়েব হয়ে যায়। প্রতিষ্ঠানটি ঘটনা জানতে পারে এক বছরের ৬ ডিসেম্বর। হারিয়ে যাওয়া নথির মধ্যে ২০১৯ সালের মে থেকে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত বাড়ি নির্মাণের আবেদনও ছিল। খবর বের হয় গণমাধ্যমেও। বিষয়টি আদালতের নজরে আনেন দুদকের সিনিয়র আইনজীবী খুরশিদ আলম খান। ঘটনা আমলে নিয়ে দুদককে অনুসন্ধানের নির্দেশ দেন আদালত। রাজুকের হলো ৩০,০০০ নথি গায়েব, একটা সুমোটো রুল ইস্যু করেছিলেন হাইকোর্ট ডিভিশন। সেটা আমাদেরকে একটা কমপ্লায়েন্স দিতে বলেছেন আগামী ২রা মে ২০২৩। এই ঘটনায় দুদক তাদের সিস্টেম অ্যানালাইসিস পরিচালক রাজীব হাসানকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত টিম গঠন করে। এরই মধ্যে অনুসন্ধান শুরু করেছে তারা। রাজুক চেয়ারম্যান, ডাটা সেন্টার কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং রাজুকের সার্ভার রক্ষণাবেক্ষণ প্রতিষ্ঠান টেকনোহেভেন কোম্পানির নির্বাহী পরিচালককে চিঠি দিয়েছে অনুসন্ধান দলের নেতা। সেই ৩০,০০০ নথির বিষয়ে দুর্নীতি দমন কমিশন ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে। কমিটি অনুসন্ধান কার্য অলরেডি শুরু করেছে, তথ্যপত্র সংগ্রহ করছে। রাজুকের নথি উদ্ধারে কি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সার্ভার অপারেশনের দায়িত্বে থাকা কর্মকর্তাদের তথ্যসহ 7টি বিষয়ে নথি চাওয়া হয়েছে টেকনোহেভেনের কাছে। আর রাজুকের কাছে জানতে চাওয়া হয়েছে বাস্তবে কত নথি সার্ভারে জমা ছিল। সার্ভারের নথি সংরক্ষণের সাথে রাজুকের দায়িত্বে থাকা ব্যক্তিসহ ১২ ধরনের তথ্য চাওয়া হয়েছে তাদের কাছে। আমরা আশা করছি অতি সত্বর তথ্যপাত্রগুলি যদি পাই, আমরা অনুসন্ধান শেষে একটি প্রতিবেদন দাখিল করতে পারবো। আর রাজুকের জন্য বরাদ্দ ভার্চুয়াল মেশিনে কোনো ওয়েব অ্যাটাক হয়েছে কিনা তা সহ ৬ ধরনের তথ্য চাওয়া হয় বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানির কাছে। মহিউদ্দিন আহমেদ, দেশ টিভি, ঢাকা। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় ক্যাসিনো কাণ্ডের অন্যতম হোতা সেলিম প্রধানকে ৮ বছর কারাদণ্ড, ১১ লাখ টাকা জরিমানা করেছেন আদালত। একই সাথে সেলিম প্রধানের দুর্নীতি ও মানি লন্ডারিং এর অর্থ সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে। পর্যবেক্ষণে আদালত দুর্নীতিবাজদের বয়কটের আহ্বান জানান। বিস্তারিত শাহাদাত নিশাদের প্রতিবেদনে। ক্যাসিনো কাণ্ডের অন্যতম হোতা সেলিম প্রধানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলার রায়ের জন্য সকালে মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হয় তাকে। এ সময় আদালতে উপস্থিত ছিলেন আসামির রাশিয়ান স্ত্রীর সন্তান ও স্বজনরা। ঢাকার বিশেষ আদালত ৮-এর বিচারক বদরুল আলম ভূঁইয়া রায় ঘোষণা করেন। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে সেলিম প্রধানকে ৪ বছরের কারাদণ্ড এবং ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আর অর্থ পাচারের দায়ে 4 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। সেই সঙ্গে তাকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এদিকে রায় পর্যালোচনা করে সেলিম প্রধানের আরও কঠোর সাজার জন্য আবেদন করা হবে বলে জানান দুদক আইনজীবী। আর রায়ে ক্ষুব্ধ আসামির আইনজীবী উচ্চ আদালতে যাওয়ার কথা জানান। সেলিম প্রধানের মতো ব্যক্তি
যিনি এত অর্থদণ্ডে দণ্ডিত হয়েছেন, 10 লক্ষ টাকা মাননীয় আদালত অর্থদণ্ডে দণ্ডিত করেছেন এবং 2টি অপরাধে সাজাভুক্ত হয়েছেন, আমরা অবশ্যই আপিল দায়ের করব এবং তাকে আরো অতিরিক্ত সাজার জন্য আমরা মাননীয় আদালতে অবশ্যই আমরা রায় পর্যালোচনা করে আমরা আবেদন করব। লন্ডন কোর্ট যে জাজমেন্টটা দিয়েছেন সেই জাজমেন্টে আমরা স্যাটিসফাইড নই। স্যাটিসফাইড না হওয়ার পেছনে কারণ হচ্ছে আমরা যেটা বিলিভ করি, একটা জাজমেন্ট হওয়ার ক্ষেত্রে প্রসিকিউশনের কিছু অব্লিগেশন থাকে, ডিফেন্সের কিছু অব্লিগেশন থাকে। প্রসিকিউশনের ক্ষেত্রে অব্লিগেশন মামলাটা প্রমাণ করা। এই মামলাতে আমি যখন জেলখানায় ছিলাম অন্য একটা মামলাতে, তখন আমার বিরুদ্ধে মামলাটা রুজু করা হয় এবং সেই মামলা থেকে আমাকে সোনার রেট দেখানো হয়, আমাকে ডিফেন্সটা কোনো সুযোগ দেওয়া হয়নি। আদালত রায়ের পর্যবেক্ষণে জানায়, জেল জরিমানা করে দুর্নীতি রোধ করা যাবে না, প্রয়োজন দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কট করা। শতভাগ শাস্তি আওতায় তাদেরকে আনা হচ্ছে। তারপরেও মাননীয় আদালত সমগ্র সমাজ ব্যবস্থা, তিনি বিচারক হিসাবে দুর্নীতিবাজদেরকে প্রতিহত করা বা তাদের সাথে সম্পর্ক না করার জন্য একটা সামাজিক আন্দোলন বা সামাজিক বোধ সৃষ্টি করার জন্য তিনি একটা অবজারভেশন দিয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর ক্যাসিনো বিরোধী অভিযান চলাকালে 2019 সালে সেপ্টেম্বর মাসে সেলিম প্রধান র্যাবের হাতে গ্রেপ্তার হন। ওই বছরের 27 অক্টোবর তার বিরুদ্ধে মামলা করেন দুদক। মামলাটি তদন্ত করে শেষ পর্যন্ত তার নামে মোট 57 কোটির বেশি টাকার অবৈধ সম্পদের প্রমাণ পায় দুদক। সাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির ভূয়সী প্রশংসা করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। শনিবার ওয়াশিংটনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাতে এই প্রশংসা করেন সংস্থার MD। এ সময় প্রধানমন্ত্রী বলেন, কিছুটা স্বস্তির জন্য IMF এর কাছ থেকে ঋণ নিয়েছে বাংলাদেশ। আগামীতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা করেন সরকার প্রধান। বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রাজিন। স্থানীয় সময় শনিবার বিকেলে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের দ্য রিচ কার্লটন হোটেলের সভাকক্ষে IMF এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জার্জিভার নেতৃত্বে এক প্রতিনিধি দল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন IMF এর ব্যবস্থাপনা পরিচালক, যা করোনা মহামারীর পরে বাংলাদেশের অর্থনীতিকে স্থিতিশীল করে তুলেছে। পরে এ নিয়ে সাংবাদিকদের কাছে বিস্তারিত তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন। পৃথিবীর মধ্যে বাংলাদেশ ইজ এ মডেল, যেটা এই কোভিডের পরেও একটা অর্থনীতি স্টেবল রেখেছে। মাননীয় প্রধানমন্ত্রীর কারণে তিনি বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে অর্জনকে প্রশংসা করেন, আর সেই সাথে স্টেবিলিটি যেটা রেখেছে সেটারও প্রশংসা করেন। এ সময় প্রধানমন্ত্রী জানান, কিছুটা স্বস্তির জন্য IMF এর কাছ থেকে ঋণ নিয়েছে বাংলাদেশ। আগামীতেও এ ধরনের সহযোগিতার প্রত্যাশা করেন বাংলাদেশ সরকার প্রধান। মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে আমি আপনাদের যে লোনটা নিয়েছি IMF এর, সেইটা একটা ব্রিডিং স্পেস হিসাবে, এন্ড শি অ্যাপ্রিসিয়েটেড ভেরি মাচ। বলে যে এই ধরনের ভিশন, এই ধরনের লিডারশিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন ও দক্ষ যোগাযোগ এবং আইন শৃঙ্খলা বজায় রাখার মাধ্যমে বাংলাদেশ যে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে, সাক্ষাতে তাও উল্লেখ করেন IMF MD। জুবাইর রাজিন, নিউজ ডেস্ক, দেশ টিভি। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কিডনি, লিভার সহ নানা জটিলতায় ভুগছেন, জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেছেন, উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে দেশের বাইরে পাঠানোর জন্য বারবার বলা হলেও সরকার কর্ণপাত করছে না। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। শনিবার সন্ধ্যায় নিয়মিত শারীরিক পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। পরে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী হাসপাতালে ভর্তি করা হয় তাকে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তির পর রাতেই তার শারীরিক জটিলতা নিয়ে কথা বলেন চিকিৎসা বোর্ডের সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। লিভারের প্রবলেম আছে, ওনার কিডনির প্রবলেম, ওনার হার্টের প্রবলেম, ব্লক আছে, ওনার রিউমেটয়েড আর্থ্রাইটিস আছে, ডায়াবেটিস আছে, ওনার আপনার কি বলে যে হাইপারটেনশন ছিল, এবং প্রত্যেকটা জিনিসই ওনার যে সমস্ত ওষুধ আছে, প্রতিটির যে সমস্ত পরীক্ষা করা প্রয়োজন চিকিৎসকরা অ্যাডভাইস করেছেন, সে অনুযায়ী সে সকল পরীক্ষা, বিশেষ করে ক্রনিক লিভার ডিজিজ এবং ক্রনিক কিডনি ডিজিজ এবং ওনার রাইট হার্ট ফেলিউরের যে একটা ওনার যে ব্লক ছিল, সেই ব্লকের এখন সর্বশেষ অবস্থা কি সেটা সম্পর্কে জানার জন্য আমরা ওনাকে এখানে ভর্তি। খালেদা জিয়া শারীরিক চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থার সুপারিশের কথা আবারও তুলে ধরেন। তিনি ওনার সুচিকিৎসার জন্য অ্যাভেলেবল যে সমস্ত রিসোর্স আছে সেটি এখন
সরকার অথবা যারা দায়িত্বপ্রাপ্ত ওনারা যদি দেশের বাইরে যেতে না দেন মাল্টিডিসিপ্লিনারি অ্যাডভান্স সেন্টারে, তাহলে কিছু করার নাই। রবিবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাম গণতান্ত্রিক ঐক্যের সাথে লিয়াজু কমিটির বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি নিয়ে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। না, অবস্থা তো অবশ্যই ভালো না, এটা তো আমরা বারবার বলে আসছি। ওনার বিদেশে যাওয়ার যে স্পেশালাইজড ট্রিটমেন্ট দরকার, যে স্পেশালাইজড হসপিটালে যাওয়া দরকার, সেটা থেকে ওনাকে বঞ্চিত করছে। এবং বঞ্চিত করার উদ্দেশ্য হচ্ছে একটাই, যে ওনাকে বাইরে রেখে ক্ষমতা দখলের যে প্রক্রিয়া, তারা মনে করছে এটা সহজ হবে, কিন্তু সেটাও সহজ হবে না। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবে দেশের জনগণ। বাংলাদেশে কি হবে না হবে সেটা বাংলাদেশের জনগণ বুঝবে, যুক্তরাষ্ট্র নয়। দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার টি আলী কলেজ মাঠে এবি ব্যাংক লিমিটেড আয়োজিত কৃষি ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্র যে শুধু বিদেশিরাই করে তা নয়, বিদেশিরা যেন ষড়যন্ত্র করতে পারে তার জন্য আমাদের দেশীয় কিছু মানুষ তাদের কান ভারী করছে। আইনমন্ত্রী আরও বলেন, জিনিসপত্রের দাম বেড়েছে, মানুষের কষ্ট হচ্ছে, সরকার সেটা জানে, সরকার সেটা লাঘবের চেষ্টা করছে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের ভাগ্য নির্ণয় করবে বাংলাদেশের জনগণ। বাংলাদেশে কি হবে না হবে সেটা বাংলাদেশের জনগণ বুঝবে এবং চাইবে, সেটাই হচ্ছে শেখ মুজিবের নেতৃত্ব। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের প্রার্থিতা বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। অবিচার করা হয়েছে দাবি করে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন জাহাঙ্গীর। এছাড়া আওয়ামী লীগের মেয়র প্রার্থী আজমতুল্লাহ খান সহ ৯ জনের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়। নজরুল ইসলামকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন সাইফুল ইসলাম। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আজ ৩০ এপ্রিল ছিল গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের দিন। জেলা শহরের বঙ্গতাজ মিলনায়তনে রিটার্নিং কর্মকর্তার অস্থায়ী কার্যালয়ে সকাল 10টায় প্রার্থীদের উপস্থিতিতে শুরু হয় যাচাই বাছাই। শুরুতেই মেয়র পদে মনোনয়নপত্র যাচাই বাছাই করতে গিয়ে স্বতন্ত্র প্রার্থী ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। তবে এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দেন জাহাঙ্গীর আলম। আমি মনে করি নির্বাচন এখানে কমিশনার যে নিরপেক্ষতাটা ছিল, তারা সেই নিরপেক্ষ থেকে সরে গেছে। কোন অদৃশ্যর চাপে সরে গেছে এটা আমি জানি না, কিন্তু আমি ন্যায় বিচার চাই। আমি অ্যাপিল করব, প্রয়োজনে আমি সুপ্রিম কোর্ট, হাইকোর্টে যাব। এদিকে মেয়র পদে মোট 12 জন প্রার্থীর মধ্যে 3 জনের মনোনয়নপত্র বাতিল করা হয়, আর আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আজমতুল্লাহ সহ 7 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে রিটার্নিং কর্মকর্তা। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী চাহিদা মতো সমস্ত ডকুমেন্টস দিয়ে আমি আমার নমিনেশন পেপার সাবমিট করেছিলাম এবং সেই অনুযায়ী যাচাই বাছাই করে আজকে রিটার্নিং অফিসার সাহেব মনোনয়নপত্রটি বৈধ বলে ঘোষণা করেছেন। এই জন্য আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করছি। পরে কাউন্সিলর পদের মনোনয়নপত্র যাচাই বাছাই শুরু হয়। আগামী 9 মে এই নির্বাচনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। 25 মে অনুষ্ঠিত হবে ভোট। সাইফুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। গাজীপুর সিটি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আজমতুল্লাহর বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর চিঠি দেবে নির্বাচন কমিশন। রোববার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা জানান নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। থেকে যিনি এই করেছেন তাকে আমরা কারণ দর্শানোর সিদ্ধান্ত হয়েছে। বিভিন্ন ভিডিও, চিত্র এবং পত্রিকার যেগুলো, তো সেই বিষয়ে ওনার কাছে একটা ব্যাখ্যা চাওয়া হবে। ক্যাবিনেট সেক্রেটারিকে আমরা একটা পত্র দেব যে উনি যেন এটা যথাযথ কর্তৃপক্ষের সম্মতি নিয়ে মাননীয় যারা মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য আছেন তাদেরকে যেন অন্তত অনুরোধ রাখেন যেন এই ধরনের কোনো আচরণবিধিমালা যেন তাদের দ্বারা ভঙ্গ না হয়। সিটি নির্বাচন নিয়ে সরগরম বরিশাল আওয়ামী লীগের রাজনীতি। মাঠের বিরোধী দল বিএনপি বিহীন এই নির্বাচনে আওয়ামী লীগের প্রতিপক্ষ তারা নিজেরাই। নৌকার সমর্থনে এক মতবিনিময় সভায় বর্তমান সিটি মেয়রকে এক হাত নিয়েছেন সাবেক ছাত্রলীগ নেতারা। বরিশাল থেকে রাহাত খানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।
বরিশাল সিটি নির্বাচনে মেয়র সাদিক আব্দুল্লাহর আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হওয়ার পর উল্লাস প্রকাশ করেন অনেকেই। বিভিন্ন সভা সমাবেশে বর্তমান মেয়রের সমালোচনা ও নিপীড়নের অভিযোগ করেন তারা। সাদিক আব্দুল্লাহ মাঠে না থাকায় নির্বাচনে দেখা মেলে না ওয়ার্ড আওয়ামী লীগের নেতাদেরও। এ নিয়ে সমালোচনা শুরু হলে 20 এপ্রিল ঢাকা থেকে এক ভিডিও কনফারেন্সে নেতাকর্মীদের নৌকার বিজয়ে কাজ করার নির্দেশ দেন সাদিক আব্দুল্লাহ। নির্বাচন যেহেতু সামনে আমাদের নির্বাচন আমার বক্তব্য আপনারা। এদিকে সবশেষ গতকাল শনিবার শিল্পকলা একাডেমিতে নৌকার প্রার্থী আবুল খায়ের খোকন শেরনিয়াবাদ এবং পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপির উপস্থিতিতে এক মতবিনিময় সভায় বিদায়ী মেয়র ও মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাদিক আব্দুল্লাহর কঠোর সমালোচনা করেন সাবেক ছাত্রলীগ নেতারা। এরা বিভিন্ন ওয়ার্ডের থেকে প্রেসিডেন্ট সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছিল, কিন্তু তাদেরকে নির্যাতিত করা হয়েছিল। তারা দীর্ঘদিন করেছিল। দলীয় প্রতিপক্ষের রক্তচক্ষু উপেক্ষা করে খোকন শেরনিয়াবাদের পক্ষে কাজ করায় সাবেক ছাত্রলীগ নেতাদের ধন্যবাদ জানিয়েছে নৌকার অন্যতম সমন্বয়কারী খান মামুন। এই ছাত্রলীগ যারা এই রক্তচক্ষু উপেক্ষা করে কাজ করেছেন, তারা আপনার সাথে আছেন, তারা প্রত্যেকটি সেক্টরে আপনার অন্তর্ভুক্ত প্রহরী হিসেবে কাজ করবেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক ও বর্তমান ছাত্রলীগকে শৃঙ্খলার সাথে নির্বাচন পরিচালনার নির্দেশ দিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী। আমরা একটা নতুন বরিশাল চাই, আমরা একটা বরিশালে আমরা পরিবর্তন আনতে চাই। মহানগর ছাত্রলীগ সংস্কারে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছে নৌকার প্রার্থী খোকন শেরনিয়াবাদ। আমি আশা রাখি বর্তমান ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারির কাছে এই ছাত্রলীগকে শুদ্ধ করে আমি চাই এইটাকে পুনর্গঠন করা। জননেত্রী শেখ হাসিনা অনেক আশা আকাঙ্ক্ষা আছে বরিশাল সাথে। এদিকে দলীয় প্রতিপক্ষের উস্কানিতে পা না দিতে মহানগর আওয়ামী লীগ ও 30টি ওয়ার্ডের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন বিদায়ী মেয়র ও মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাদিক আব্দুল্লাহ। নিউজ ডেস্ক, দেশ টিভি। কোনো ধরনের অনিয়ম আর অভিযোগ ছাড়াই শান্তিপূর্ণভাবে শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা। প্রথম দিনে শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি জানিয়েছেন, এবার প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই, তবে কেউ গুজব রটালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মাসুদ মুস্তাহিদের রিপোর্ট। করোনা মহামারীর কারণে পিছিয়ে পড়া শিক্ষা জীবন থেকে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে শিক্ষার্থীরা। গত বছর এসএসসি পরীক্ষা সীমিত সিলেবাসে 50 মার্কের হলেও এবার 100 মার্কের 3 ঘন্টার পরীক্ষা। বেলা 10টায় শুরু হয় বাংলা প্রথম পত্রের পরীক্ষা। আধা ঘন্টা আগেই রাজধানীর যানজট ঠেলে কেন্দ্রে হাজির হয় শিক্ষার্থীরা। এ সময় বাড্ডা হাই স্কুল কেন্দ্র পরিদর্শনে যান শিক্ষামন্ত্রী। বলেন, প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই, তবে এতে ভুল থাকলে দায়ীদের মাশুল দিতে হবে। সোশ্যাল মিডিয়া মনিটরিং আমাদের কনস্ট্যান্টলি হচ্ছে এবং যেখানেই কোনো ব্যত্যয় দেখা যাচ্ছে যে কেউ চেষ্টা করছে গুজব ছড়াবার বা কিছু, সেখানেই সঙ্গে সঙ্গে ইন্টারভিউ করা হচ্ছে। এইবার আমরা গত বছরের থেকে অনেক আগে নিয়ে এসেছি। সামনের বছর চেষ্টা করব স্বাভাবিকের যত কাছাকাছি যেতে পারি ইনশাআল্লাহ। এদিকে সন্তানদের পরীক্ষার হলে পাঠিয়ে বাইরে উৎকণ্ঠায় ছিল অভিভাবকরা। 2 থেকে 2.5 বছরের পরিশ্রম কাগজের পাতায় লিখে আসতে কতটা পারদর্শী হবে সন্তানরা? 3 ঘন্টার এ যেন আরেক পরীক্ষা। মেয়েকে মনে সাহস দিয়ে দিছি বলে কোনো টেনশন নাই, যা পারো তাই লিখবা, কোনো টেনশন করবা না, আল্লাহ ভাগ্যে যা রাখছে তাই হবে। 2 বছর করোনা গেছে, বাচ্চারা পড়াশোনা অনেক ড্যাম গেছে, এখন 100 মার্কে পরীক্ষা হচ্ছে, সংক্ষিপ্ত সিলেবাস হইলো, তাও আমরা আল্লাহর কাছে ভরসা করি যে পরীক্ষা পর্যন্ত এখন ভালোই চলতেছে। বেলা 1টায় শেষ হয় পরীক্ষা। প্রশ্নপত্র ভালো হওয়ায় মানসিকভাবে সন্তুষ্ট ছিল শিক্ষার্থীরাও। এটা ইনশাআল্লাহ প্লাস আশা করতেছি। পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, এখন পরবর্তী প্রিপারেশনের জন্য প্রস্তুতি নিব, পরবর্তী পরীক্ষার জন্য। আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে আর মোটামুটি অনেক সহজ আসছে কোশ্চেন। এবার 11টি শিক্ষা বোর্ডের অধীনে 20,72,163 জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন। গতবারের তুলনায় যা 50,000 বেশি। করোনার ধকল কাটিয়ে উঠতে শুরু করেছে শিক্ষার্থীরা। কোনো ঝাই ঝামেলা অভিযোগ ছাড়াই শেষ হলো বাংলা প্রথম পত্র। বাকি পরীক্ষাগুলো মসৃণ এবং সুন্দর পরিবেশে অংশগ্রহণ করতে পারবে, এমনটাই প্রত্যাশা সবার। মাসুদ মুস্তাহিদ, দেশ টিভি, ঢাকা। যুদ্ধরত সুদানে আটকে পড়া 700 বাংলাদেশিকে 3 মের মধ্যে জেদ্দায় স্থানান্তর করার প্রক্রিয়া শুরু হবে। এরই মধ্যে 35 জন বাংলাদেশি সৌদি আরবে পৌঁছেছেন। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এই তথ্য দেন প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। জানান, পর্যায়ক্রমে আরও 800 বাংলাদেশিকে সুদান থেকে স্থানান্তর করা হবে। বিস্তারিত প্রতিবেদনে।
সুদানে আটকে পড়েছে 1500-র বেশি বাংলাদেশি। প্রতিনিয়ত বাড়ছে তাদের জীবনের ঝুঁকি। যুদ্ধরত সুদানে এখন পর্যন্ত নিবন্ধন করেছে 700 জন বাংলাদেশি। ইন্দোনেশিয়ান দূতাবাসের সহায়তায় খার্তুম থেকে 9টি বাসে করে তাদের সুদান পোর্টে নেওয়া হবে 3 মের মধ্যে। সেখান থেকে সৌদি জাহাজে করে জেদ্দা বন্দরের উদ্দেশ্যে রওনা হবেন। রোববার বিকেলে এক ব্রিফিংয়ে তাদের ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। আমরা ধারণা যে 1500 বাঙালি ওখানে আছেন, কিন্তু এ পর্যন্ত রেজিস্ট্রেশন করেছেন 700 মতো, তো অর্ধেক। তো আমি যে অ্যাপিলটা আপনাদের মাধ্যমে করলাম যে যারা এখনো রেজিস্ট্রেশন করেননি, কারণ এটি নিরাপদ নয়, তারা হয়তো কোনো যুক্তিতে সেখানে থেকে যাওয়ার চেষ্টা করছেন বা অন্য কোনো প্রচেষ্টা করবেন বা এখান থেকে অন্য দ্বিতীয় কোনো রাষ্ট্রে যাওয়া ইউক্রেনের মতো কিন্তু সহজ হবে না। তো এগুলি পরিহার করাই উচিত। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, সৌদি কর্তৃপক্ষ অভিবাসীদের হোটেলে রাখার ব্যবস্থা করেছেন। পরিস্থিতির পরিবর্তন হচ্ছে। আজকে যেটাকে কারেক্ট মনে হচ্ছে পরশুদিন সেটা লোকেশনটা ভালনারেবল হয়ে যেতে পারে। যে পরিমাণ সংখ্যায় আমরা পাবো, আমরা তাদেরকে নেক্সট অ্যাভেলেবল জাহাজে তুলে আমরা জেদ্দা পোর্টে নিয়ে আসব এবং জেদ্দাতেও আমাদের যেসব হোটেল দেয়া হবে সৌদি কর্তৃপক্ষ থেকে, সেখান থেকে নেক্সট অ্যাভেলেবল ফ্লাইটে আমরা পাঠানো শুরু করব। নিবন্ধনের বাইরে থাকা 800 বাংলাদেশি আছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন করার অনুরোধ জানানো হয়। ধাপে ধাপে তাদের দেশে ফিরিয়ে আনা হবে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। এদিকে যুদ্ধবিধ্বস্ত সুদানে 3 দিনের যুদ্ধবিরতির মধ্যেও চলছে সংঘাত। চলমান সংঘাতের কারণে দেশটিতে খাবার সহ জিনিসপত্রের দাম আকাশচুম্বী। অনেকেই দেশ ছেড়ে চলে যাচ্ছেন পার্শ্ববর্তী দেশগুলোতে। চীন, ইন্দোনেশিয়া সহ বেশ কয়েকটি দেশ এরই মধ্যে তাদের নাগরিকদের সরিয়ে এনেছে। বিস্তারিত মাহবুব কামালের ডেস্ক রিপোর্টে। সুদানে যুদ্ধবিরতির মধ্যেও সংঘাত চলমান। এ নিয়ে দেশটিতে যুদ্ধ সংঘাত 3য় সপ্তাহে গড়ালো। এরই মধ্যে জাতিসংঘ জানায় দেশটির পরিস্থিতি বেসামাল হয়ে পড়েছে। গত 15 এপ্রিল সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল বুরহানের বাহিনী ও আধা সামরিক RSF নেতা মোহাম্মদ হামদান বাহিনীর মধ্যে শুরু হয় এ যুদ্ধ। এখন পর্যন্ত 500 জনের প্রাণহানি ঘটেছে দেশটিতে। বেঁচে থাকা মানুষেরা করছেন মানবেতর জীবনযাপন। খার্তুমে দেখা দিয়েছে খাবার, পানি ও বিদ্যুতের তীব্র সংকট। যুদ্ধের কারণে সুদানের হাজার হাজার মানুষ প্রতিবেশী দেশগুলোতে পাড়ি জমাচ্ছে। 7 দিন ধরে খাবার, পানি, বিদ্যুৎ ছাড়া আটকে থাকা লোকদের মধ্যে আমি ছিলাম। পরিস্থিতি খুব খারাপ ছিল। যুদ্ধের ঘটনা এবং অভ্যুত্থান সংঘটিত হওয়ার কারণে আমরা খার্তুম থেকে এসেছি। যুদ্ধটি বিমানবন্দরের কাছাকাছি ছিল এবং বিশ্ববিদ্যালয়ে আমাদের পরীক্ষার সময় ছিল। পরিস্থিতি খুবই উত্তেজনাপূর্ণ ছিল। ইতিহাসের সবচেয়ে খারাপ পরিস্থিতির শিকার হয়েছে খার্তুম। এখানকার পরিবেশ এতটাই ভয়াবহ যে বৃদ্ধ মানুষকেও যুদ্ধের সম্মুখীন হতে হচ্ছে। যুদ্ধ বিধ্বস্ত সুদান থেকে প্রায় 950 নাগরিককে সরিয়ে নিয়েছে চীন, আর ইন্দোনেশিয়া সরিয়ে নিয়েছে প্রায় 750 নাগরিককে। যুদ্ধ পরিস্থিতির কারণে দেশটিতে দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট। জিনিসপত্রের দাম আকাশচুম্বী। চলমান এই সহিংসতার ফলে সমগ্র পূর্ব আফ্রিকা মানবিক বিপর্যয়ে পড়তে পারে বলে সতর্ক বার্তা দিয়েছে জাতিসংঘ। দোকানে যথেষ্ট মাংস আছে, কিন্তু কেনার লোক নেই। বেশ শান্ত পরিস্থিতি বিরাজ করছে। শনিবার দেশটির এল গাদারিফ রাজ্য 1 মাসের জন্য জরুরি অবস্থা জারি করেছে। অনুমতি ছাড়া পরিবহন নিষিদ্ধ করা হয়েছে সেখানে। এছাড়া খার্তুমে রবিবার থেকে ছুটি ঘোষণা করা হয়েছে। মাহবুব কামাল, নিউজ ডেস্ক, দেশ টিভি।